বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। নমস্কার। কবিগুরুর কথা দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হয় মাতৃভাষা আমাদের মাতৃদুগ্ধ সম। আমরা প্রত্যেকেই বাঙালি এবং আমাদের প্রত্যেকের মাতৃভাষা বাংলা। ফেব্রুয়ারি মাস মানেই ভাষা দিবসের মাস। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাওয়ালির ইতিবৃত্তের বিশেষ আয়োজনে শুরু করছি এক বিশেষ অনুষ্ঠান, আমরি বাংলা ভাষা। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন যে সকল অতিথিবৃন্দরা, আপনাদের সঙ্গে তাদের একটু পরিচিতি করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আমাদের আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রী সুভাষিস ঘোষ মহাশয়। আমার সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা এবং বাচিক শিল্পী শ্রীমতী রীনা বেরা মহাশয়া, এবং আমার সঙ্গে রয়েছে নান্দনিকের কর্ণধার এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সুপ্তি মণ্ডল দিদিভাই। আজকের এই বিকেলের বলা চলে এই অনুষ্ঠানে আমরা কথায় গানে কবিতায় স্মরণ করব আমাদের সকল ভাষা শহীদদের। তো শুরুতেই আমি প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস বাবু, আপনাদের প্রত্যেককেই স্বাগত প্রথমবার বাওয়ালের ইতিবৃত্তের পর্দায়। তো আজকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং 1952 সেই ইতিহাস আমরা বারবার পড়েছি। তো আজকে আমরা সেই অংশটাকেও একটুখানি আপনার কাছ থেকে শুনবো, তারপরে আস্তে আস্তে আমরা একটু কবিতা গান সবকিছুর মধ্যেই থাকবো। আসলে 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি আজকের যে দিনটি, তার প্রেক্ষাপট রচিত হয়েছিল কিন্তু আরও অনেক আগে। আমরা এটুকু জানি যে 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রিতে, অর্থাৎ 15 তারিখের আগে ভারতবর্ষ স্বাধীন হলো, এবং সেই স্বাধীনতা এলো কিন্তু দেশটাকে দ্বিখণ্ডিত করে। একেবারে ঠিকঠাক করে বলতে গেলে দেশটাকে 3 খণ্ড করেই কিন্তু স্বাধীনতাটা এলো। মাঝখানে রয়ে গেল আমরা যে ভারতবর্ষ এখন দেখছি, এই ভারতবর্ষ, তার একটি অংশ পশ্চিম দিকে রয়ে গেল, সেটা পশ্চিম পাকিস্তান, আর একটি অংশ হলো পূর্ব দিকে, হলো পূর্ব পাকিস্তান। যদিও মাঝখানে এই বিশাল ভারতবর্ষ ভূখণ্ড থাকার কারণে এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এই দু প্রান্তে দুটো ভূখণ্ড মিলিয়ে একটা রাষ্ট্র তৈরি হলো পাকিস্তান। এখন সমস্যা দাঁড়ালো এই পাকিস্তানের দুই প্রান্তের মানুষের মধ্যে, মানুষের সংস্কৃতিগত ভাষাগত কোনোভাবেই কোনো রকমের কিন্তু কোনো ঐক্য ছিল না, কোনো সামঞ্জস্য ছিল না। তা সত্ত্বেও শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই একটা দেশ গঠন করে দেওয়া হলো। সমস্যা দাঁড়ালো এইরকম একটি দেশ, সেই দেশের রাষ্ট্রভাষা কি হবে, সরকারি ভাষা কি হবে, সেইটা নিয়ে 1947 সালেই প্রথম যে বিতর্কটা শুরু হলো। ওদের পাকিস্তানের গণপরিষদে প্রথম যখন এটা প্রস্তাব এলো যে এই নবগঠিত রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, সেখানে প্রস্তাব এলো যে উর্দু এবং
ইংরাজি একেবারে প্রথমে প্রস্তাবটা এলো উর্দু এবং ইংরাজি হবে রাষ্ট্রভাষা। এবার তখন জনসংখ্যার সমস্যা মানে অবস্থানটা কি ছিল, পূর্ব পাকিস্তান যেটা যেটা এখন আমরা বাংলাদেশ বলি, অর্থাৎ বাংলাকে ভেঙে যে পাকিস্তান যে অংশটা হলো, সেই অংশের জনসংখ্যা ছিল প্রায় 4,40,00,000। আচ্ছা, সেই 4,40,00,000 মানুষের প্রায় 99% মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা, আমরা যে ভাষায় কথা বলি। একদম। আর বাকি অংশে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 2,50,00,000, মানে 2.5 কোটি মানুষ। আচ্ছা। এবং তাদের মুখের ভাষা কিন্তু সবার ভাষা উর্দু ছিল না, উর্দু ওদের কথ্য ভাষাই ছিল না। আচ্ছা। ওদের বেশিরভাগ মানুষের কথ্য ভাষা কি ছিল পশ্চিম পাকিস্তানের, বেশিরভাগটা ছিল পাঞ্জাবি ভাষা, পাঞ্জাব প্রদেশ ভাগ করে হয়েছে, সিন্ধি ভাষা, বালুচ বলে একটা স্থানীয় ভাষা আছে, এরকম পাস্তুন, বালুচ, এরকম বহু আঞ্চলিক ভাষায় মানুষ স্থানীয় ভাষায় কথা বলতো। উর্দুটা ওরা তার অনেক আগে থেকে ওই মুসলিম সম্প্রদায়, মুসলিম লীগ 1937 সালে স্থির করেছিল যে আমাদের গোটা দেশের মুসলিম সম্প্রদায়ের, এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, একটি শব্দ আছে, যে যখন বহু ভাষাভাষী মানুষ নিজেদের যোগাযোগের জন্য একটি নতুন তৃতীয় ভাষা তারা ব্যবহার করতে পারে, সেটা তারা স্থির করেছিল উর্দু হবে আমাদের ভাষা। সেই কারণে ওই পাকিস্তানে ওরা স্থির করলো যে উর্দু ভাষাটাই হবে রাষ্ট্রভাষা। আচ্ছা। অথচ সংখ্যালঘু মানুষের ভাষা রাষ্ট্রভাষা, আর সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন 4,40,00,000, তাদের ভাষাটা কোনো রাষ্ট্রভাষা স্বীকৃতি পাবে না। খুব স্বাভাবিক কারণে বাংলায় যারা বাস করতেন মানে পূর্ব পাকিস্তানে, তারা কোনোদিন উর্দুতে কথা বলেননি, তাদের উর্দু ভাষার সাথে কোনো পরিচয় নেই, তাদের সরকারি ভাষা হয়ে যাবে উর্দু। বাচ্চারা স্কুলে লেখাপড়া শিখবে যে ভাষার সাথে কোনো পরিচয় নেই, নিজের মাতৃভাষায় কথা বলতে পারবে না, লেখাপড়া শিখতে পারবে না। গ্রামের মানুষ, দেশের মানুষ, তাদের জমি দস্তাবেজ, এদের দলিল দস্তাবেজ সমস্ত কিছু হবে এমন একটি ভাষায় যে গ্রামের গরিব কৃষক যে কোনোদিন সেই ভাষাটার সাথে পরিচয় নেই, সেই ভাষায় তার সমস্ত কিছু তৈরি হবে। খুব স্বাভাবিকভাবেই তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হলো না। এবার এই প্রথম যে প্রতিবাদটা ধ্বনিত হয়েছিল, এটা একটু আমি কথাসূত্রে বলে রাখি। 1947 সালে ওদের পাকিস্তানের গণপরিষদে প্রথম প্রতিবাদ করেছিলেন যিনি পূর্ব পাকিস্তানের প্রতিনিধি, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি এই প্রথম প্রতিবাদটা করেন। স্বাভাবিক কারণে মুসলিম লীগের যারা প্রতিনিধি ছিল অন্য ভাষা, তাদের বিপুল সংখ্যা গরিষ্ঠতার জন্যই এই প্রস্তাব খারিজ হয়ে যায়। কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ, মানে এখন যেটা বাংলাদেশ, সেই বাংলা মানে পূর্ব পাকিস্তানের আপামর মানুষ, ছাত্র, বিশেষ করে ছাত্ররা এর প্রতিবাদে গর্জে উঠলেন। আচ্ছা, এটা হচ্ছে একেবারে সূত্রপাত। এবারে 52 সালের ইতিহাসটা কিভাবে আসছে সেটা আমরা আস্তে আস্তে শুনবো, যেহেতু বেশ অনুষ্ঠানটা অনেক বড়। তো এতটুকু আমরা শুনলাম, এটা হলো আমাদের শুরুটা, মানে যে সময়টার কথা উনি বললেন সেটা শুরু হচ্ছে তখন আন্দোলনটা, তখনও আন্দোলনটা প্রতিফলিত হয়নি। তো এবারে আমি একটুখানি, আমাদের সঙ্গে রয়েছেন নান্দনিকের কর্ণধার শ্রীমতী সুপ্তি মণ্ডল দিদিভাইয়ের কাছে একটু যাই। আজকে তো একটা 21শে ফেব্রুয়ারি, মানে একটা অবশ্যই একটা বিশেষ দিন, এবং যারা সংস্কৃতিপ্রবণ মানুষ তাদের কাছেও একটা বিশেষ দিন। তো তোমার থেকে প্রথমে একটু জানতে চাইবো, আজকে তো প্রচুর অনুষ্ঠান থাকে, তার মধ্যে সময় বার করে আসা, তো আজকের দিনটি সম্পর্কে তুমি যদি কিছু বলো, এবং তার সঙ্গে আজকে তোমার যা নিবেদন রয়েছে যদি আমাদেরকে শোনাও। না, ঠিক আছে। হ্যাঁ, প্রথমেই বলি, সুভাষিস কাকু তো বললেন, আর আমরা মোটামুটি জানি ওই স্বীকৃতি পাওয়ার পর থেকে আমরা এটাকে উদযাপন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে। আমি একটু অন্য কথা বলতে চাইছি, যে মানে এইটা বলতে চাইছি যে এই যে বছরে একটি দিন 21শে ফেব্রুয়ারি আমরা বেশ সরব হয়ে পড়ি, যে আন্তর্জাতিক যে যার মাতৃভাষা নিয়ে। তো আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাটা নিয়েই বলি। আমরা তো সারা বছর বাংলাটা চর্চাও করি না, রাখিও না, বাচ্চাদেরকে ওই অর্থে বাংলা শেখাই না। আমি একটা কথাই বলি যে পড়াশোনা এখন পরিস্থিতি অনুযায়ী যে মানে
পরিবেশ দেশ তাতে যে মাধ্যমেই পড়াশোনা করা হোক না কেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। বাবা মা যেরকম ভবিষ্যৎ তৈরি করতে চান সেগুলো ঠিক আছে, কিন্তু নিজের মাতৃভাষাটার প্রতি ভালোবাসাটা কি তৈরি করতে পারি আমরা? তার দায় তো আমাদেরই। আমার এই নান্দনিকের কথা এলো এই সূত্রেই বলি যে আসে তো ছোট ছোট বাচ্চারা অভিভাবকরা নিয়ে, তো এটাই আমার সবার প্রথম বলার যে পড়াশোনার জন্য, আমার ভবিষ্যতের জন্য যে ভাষা যে মাধ্যমেই আমি পড়াশোনা করি না কেন, আমার যে মাতৃভাষা আমার বাংলা, আমি সেই বাংলাটাকে ধরেই বলছি, আমরা সেটার একটু চর্চা করি, সুস্থ বাংলায় কথা বলি আগে, এইটুখানি করি। তারপরে ওই একদিন ভাই অনুষ্ঠান করব 21শে ফেব্রুয়ারি, আমি দুটো কবিতা বলবো, আজকে সুভাষিস কাকু কিছু বলবেন, সাথে আমাদের দিদি আছে বলবেন, এইটা করে কি করব আমরা? আমাদের ভাষাটাই তো আজকে কি বলবো মানে বিপন্ন হতে চলেছে। হ্যাঁ, তো এইখানটাই আমার বলার যে আগে আমরা সেইটুকু করি না। আর আমরা যারা যে সংস্কৃতির যে চর্চাতেই থাকি না কেন, যদি নিজের ভাষাটা নিয়ে এগোতে পারি, দুটো বাচ্চাকে যদি সেই হাতটা ধরিয়ে দিতে পারি, তুমি যে মাধ্যমেই পড়ো, তুমি তোমার ভাষাটা শেখো, মাতৃভাষাটা শেখো। তো আমার এখানেও হয় একটি দুটি, আর সবাই নয়, এর মধ্যে এসে ভর্তি করাতে চাই। যদি বলি যে হ্যাঁ একটা ছোট ছড়া বলো, বলে কি ম্যাম শুধু তো রাইমস বলতে পারবে। তো সেখানে আমার বলা, যদি আতা গাছে তোতা পাখি, আমাদের ছোট নদী, সহজ পাঠ, রবীন্দ্রনাথ, নজরুল, কিছু যদি বাচ্চা মায়ের মুখ থেকে আর নিজের অভিভাবকের থেকে না জানলো, আজকে তুমি আমি এই অনুষ্ঠান করে কি করব? আমার এইটুকুনি বলা, আমার যতটুকু আমার বোধ তাতে। তো সেই, আর একটু কবিতা বলি। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থর থর প্রেমের নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। শোনালাম হুমায়ুন আজাদের সংকলনের একটি অংশ। আর একটি কবিতা বলি প্রথমে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। এই ভাষাতেই অন্ন আমার, এই ভাষাতেই রুজি, ধান বলতে আজও আমি বর্ণমালা বুঝি। শব্দ যারা ফলায়, যারা অক্ষরে চাষ করে, স্বাধীনতার ফসল যেন ওঠে তাদের ঘরে। এই মাটিতেই ছিলেন লালন, রামপ্রসাদের ভিটে, আমার ভাষা তৈরি হলো তোমায় কথা দিতে। কথা যখন দিলাম, বিদায় নিল ছুটি, থাকবো পাশে যেমন থাকি রক্তে প্রতিশ্রুতি। তুমি কেবল বইতে থাকো ভাবনা থেকে শিরায়, আমার কথার গ্রামে যেন না আসে বটকিরা। আগ্রাসনের এই আবহে, বিরুদ্ধতার আঁচে, আমরা যেন থাকতে পারি বাংলা ভাষার কাছে, আমরা যেন থাকতে পারি বাংলা ভাষার কাছে। এই আবেদনই আমার থাকবে। বাহ, খুব সুন্দর কথা শুনলাম শক্তিদির কাছে। সত্যি আজকে এই সময় দাঁড়িয়ে খুব বাস্তব কথাগুলো, এবং একটি খুব সুন্দর কবিতাও শুনলাম। এবারে আবার একটু চলে যাই, যে ইতিহাস আমরা শুনছিলাম, সূত্রপাতটা শুনলাম, তারপরের অংশটুকু আবার শুনি একটু। হ্যাঁ, তারপরে যেটা দাঁড়ালো, ওই 47-এর পর থেকে 48, 49, 50, 51 বিভিন্ন সময় প্রতিবাদ কখনো কম হয়েছে, কখনো বেশি হয়েছে। এই প্রতিবাদের আগুনে ঘি ঢালল 1952 সালে জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের ঢাকার পল্টন ময়দানে এক সভায়। তখন ওদের ওই প্রাদেশিক সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন খাজা মঈনুদ্দিন, তিনি আবার সেই একই কথার পুনরাবৃত্তি করলেন। তার আগে জিন্না মানে যখন ওদের সভাপতি ছিলেন আর কি, সমগ্র পাকিস্তানের রাষ্ট্রনেতা, তিনি বারে বারেই বলেছিলেন যে উর্দুই হবে একমাত্র, মানে তখনও পর্যন্ত স্থির হয়নি যে উর্দুই হবে গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওনার পূর্ণ সমর্থন ছিল।
তখন খাজা মঈনুদ্দিন ঠিক একই কথা যখন পুনরাবৃত্তি করলেন ঢাকার পল্টন ময়দানের এক সভায়, তখন সমগ্র পূর্ব পাকিস্তানের মানে বঙ্গভাষী যারা বাংলায় কথা বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বিপুলভাবে এটা প্রতিবাদ করলেন, প্রতিবাদে এগিয়ে এলেন। 30শে জানুয়ারি প্রথম একটি সর্বাত্র ছাত্র ধর্মঘট হলো। তারপর বিভিন্ন রকম কর্মসূচি তারা গ্রহণ করলেন, মানে শুধুমাত্র ছাত্র শিক্ষক নয়, সমাজের অন্যান্য স্তরের মানুষজনদেরও ডেকে কর্মসূচি গৃহীত হলো। 21শে ফেব্রুয়ারি দিন স্থির হলো 1952 যে ওই দিন সর্বাত্মক হরতাল হবে। হরতাল মানে গোটা দেশ, ওদের পূর্ব পাকিস্তানে সমস্ত কিছু বন্ধ করবেন সর্বস্তরের মানুষ, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সমস্ত কিছু। ওদের প্রাদেশিক সরকার করলো কি, 20 তারিখ থেকে 1 মাসের জন্য, 20 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য সমস্ত ধরনের মিছিল, মিটিং, প্রতিবাদ সবকিছু বেআইনি ঘোষণা করে দিলেন। আচ্ছা। কিন্তু 21 ফেব্রুয়ারি আজকের দিন 1952 সালে শুধুমাত্র ঢাকা নয়, গোটা পূর্ব পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদে গর্জে উঠলেন যে এই কালা কানুন আমরা মানছি না, মানব না। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকায় জগন্নাথ কলেজ বলে একটি কলেজ ছিল, এখনো আছে, সেই কলেজ থেকে বিভিন্ন মানে ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে রাজপথে নেমে আসে। প্রথম দিন সেই বিক্ষোভ প্রশমিত করার জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের দমন পীড়ন শুরু হলো, গুলি চলল। প্রথম দিন 4 জন শহীদের মৃত্যুবরণ করলেন, 4 জনই ছাত্র। সেই 4 জনের মধ্যে আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমেদ, এরকম 4 জন ছিলেন। এবং তার প্রতিবাদে 21 তারিখে এই ঘটনা হওয়ার পর 22 তারিখে গোটা দেশ উত্তাল হয়ে উঠল, ছাত্র সমাজ বিশেষ করে। গোটা দেশের সর্বস্তরে সমস্ত জেলার ছাত্ররা রাজপথে নেমে এলেন, প্রতিবাদ করলেন। সেদিনও আবার গুলি চলল, সেদিনও আরও 3 জন ছাত্র মানে শহীদের মৃত্যুবরণ করলেন এবং আরও একজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি এপ্রিল মাসের 7 তারিখে শফিকুল মারা গেলেন। অর্থাৎ এই ছাত্র আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই এর সমর্থনে যে প্রতিবাদ, তাতে মোট 8 জন শহীদের মৃত্যুবরণ করলেন। তারপর তো গোটা দেশ উত্তাল হয়ে উঠল এবং মানুষের, সর্বস্তরের মানুষের আন্দোলন, মানে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে, সেটা গণ আন্দোলনে পর্যবসিত হলো। সর্বস্তরের মানুষ বললেন যে রাষ্ট্রভাষা হিসেবে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। সেই আন্দোলন যখন চলছে, ব্যাপক উত্তাল গণ আন্দোলনের কারণে 1956 সালে এসে, 56 সালের 29 তারিখে ফেব্রুয়ারি, ওরা রাষ্ট্রভাষা স্বীকৃতি কিন্তু বাংলাকে দিল। আচ্ছা। বলল উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষা হিসেবে থাকবে। কিন্তু ঘটনা হলো, যেটা একটু বলেই শেষ করব এই পর্বে, যে ততদিনে গোটা পূর্ব পাকিস্তানের বাঙালি জাতিসত্তার মধ্যে, সমস্ত স্তরের মানুষের মধ্যে যে এই যে শুধুমাত্র মাতৃভাষার প্রতি আবেগ, মাতৃভাষার প্রতি ভালোবাসারকে কেন্দ্র করে তাদের যে জাতিসত্তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে স্বাধীনতার, তখন তারা আর বলল শুধুমাত্র রাষ্ট্রভাষা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতে চাই না। এতদিন যে আন্দোলনটা ছিল বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই আন্দোলন পর্যবসিত হলো বাংলা ভাষার রাষ্ট্র চাই, যে আমার নিজের ভাষার জন্য একটি রাষ্ট্র তৈরি হোক গোটা পৃথিবীর বুকে, যেটা কোনোদিনও হয়নি। সেই আন্দোলন শুরু হলো 1956 পর থেকে। তারপর তো একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমরা জানি। 1971 সালে এসে তার একটা চূড়ান্ত রূপ দেখলাম, যে গোটা পৃথিবীর মধ্যে প্রথম এবং আজও পর্যন্ত একমাত্র রাষ্ট্র গঠিত হলো ভাষা। আমরা যে ভাষায় কথা বলি, আমাদের সেই মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষার রাষ্ট্র গঠিত হয়েছিল 1971 বাংলাদেশে। যদি চলছে, তার জন্য সত্যি আমরা লজ্জিত, কিন্তু সেই লজ্জার প্রেক্ষাপট আলাদা, সেটা পরে আলোচনায় আসবো। কিন্তু এই ইতিহাসকে আমরা স্মরণ করতে চাই, মনে রাখতে চাই, এই ইতিহাসকে কুর্নিশ করতে আমরা চাই।
বেশ, আমরা শুনলাম ইতিহাসের পাতা থেকে শুভাশিস বাবু আমাদেরকে বললেন ইতিহাসের অনেকটা অংশ। এবারে আসি দিদিভাইয়ের কাছে। আজ 21শে ফেব্রুয়ারি, আজ অবশ্যই আমাদের বাঙালিদের কাছে একটা অন্যতম দিন। তো আজকের দিনে এসে আপনি আমাদেরকে সকলের জন্য কি বলবেন এবং আমাদের জন্য আজকে কি নিবেদন রেখেছেন? হ্যাঁ, সত্যি এটা তো যদি আমরা ভাবি যে সেই 52 কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, মর্মাহত তার জন্য আমরা খুবই। কিন্তু স্যারও বললেন কেন হয়েছে, কী জন্য হয়েছে, শুক্তিও তো বলেই দিল। আমাদের এই 21শে ফেব্রুয়ারি দিনটা শুধু একদিন ভাবলেই হবে না বা একদিন মনে করলে, কিন্তু এখন দেখছি সবই প্রায় শুধু আন্তর্জাতিক মাতৃভাষা কেন, নারী দিবস, কন্যা দিবস, সব পিতৃ দিবস। আমি অবাক হয়ে যাই, এটা আমি মানতে পারি না। আমি যারা ফেসবুকে ছাড়ে, আমি কিছু কিছু সময় আমি করি, মানে দেখি, অবসর সময় মন মেজাজ ভালো লাগে না, এগুলো দেখতেও সত্যি খুব খারাপ লাগে। নিজেকে যেন মনে হয় আমরা কোন রাজ্যে বাস করছি। শুধু কি একদিনের জন্যই এই তাদের শহীদদের স্মরণ করব, একদিনের জন্যই আমরা নারীদের স্মরণ করব, একদিনের জন্যই মাতৃদিবস, শুধু একদিনের জন্যই মাকে মনে করব, বাবাকে মনে করব, এগুলো না, আমি আমার মন থেকে আমি মেনে নিতে পারি না, ভাবতেও পারি না। আমি সত্যি কথা বলতে কাউকেও যেন আমি জানাইও না যে আজকে নারী দিবসের শুভেচ্ছা বা আন্তর্জাতিক 21শে যেটা ঘটছে এতদিন ঘটেনি, কিন্তু এটা তো ঠিক হওয়া উচিত নয়। আমরা সুপ্তি যেটা বললো, আমরা কিন্তু ভিতটা সেইভাবেই গড়তে চাই। এখন থেকে যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা যদি ছোটোবেলা থেকে আমাদের সন্তানদের বা এই যে আমাদের ছাত্রছাত্রীদের যদি বোঝাই যে তোরা ওই একদিনের জন্য না, কখনো মা বাবা দেশ কখনো একদিনের জন্য কিন্তু হতে পারে না। মা বাবা তো যেমন কষ্ট করেছেন, সন্তানকে মানুষ করেছেন, তেমনি এই যে জন্মভূমিতে আমরা জন্মেছি, সেই একদিনের জন্যই আমাদের শুধু মনে রাখতে হবে, একদিনের জন্যই আমরা সব কিছু করব, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে আমরা ভালো সিমেন্ট খুঁজি, ভালো বালিটা খুঁজি, ইটের একটা ভালো জিনিস বুঝি, কিন্তু কিন্তু আমার মনে হয় একটা ভালো মানুষের খুব অভাব এখন। সে ভালো মানুষটা ছোটবেলা থেকে ভিতটা তৈরি করতে হবে, এইভাবে তাদের বুঝিয়ে যে এসো তোমরা শপথ নাও যে একদিনের জন্য না। যেমন 21শে অমর হয়ে রয়েছেন, হ্যাঁ, বাংলা ভাষা আমার সংস্কার, আমার অহংকার, আমার উত্তরাধিকার, আমি গর্বিত, আমি বাঙালি, মাতৃদুগ্ধ, মাতৃভাষা আমার মাতৃদুগ্ধ, এই কথাটা মনে করতে হবে। কেননা আমরা প্রথম মাতৃদুগ্ধ পান করেই আমরা কিন্তু আস্তে আস্তে বড় হই। সেই মাকে ভুলে গেলে হবে না, সেই দেশকে ভুলে গেলে হবে না। এই দেশ আমাদের মাতৃ সমান। বাংলা ভাষা এখন সত্যি হারিয়ে যাচ্ছে দিকে দিকে, জায়গায় জায়গায়, এমনকি পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম স্কুল একটা ব্যবসার আকার ধারণ করেছে। আমরা হয়তো নিজেরাও ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, তা না হলে হয়তো চাকরি পাবো না, এরকম একটা ভ্রান্ত ধারণা। কিন্তু আমার চোখে দেখা বহু বাঙালি স্কুলে আমাদের নঙ্গি বয়েজে পড়ে সে কিন্তু একটা বিরাট প্রতিষ্ঠিত জায়গায় চাকরি করছে বা ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সব কিছু। এই ভুল ধারণাটা আজকের যুগের মা বাবাদের পেয়ে বসেছে, আমরা কিন্তু তাদের বুঝিয়ে পারছি না। তাই আমাদের কিন্তু আরও বেশি করে সচেতন আনতে হবে এই বিষয়, আমাদের তৈরি করতে হবে। এখনো সময় আছে, যতদিন আমরা পারবো চেষ্টা করে যাবই, লড়তেই হবে আমাদের এই সমাজকে উন্নত করতে, আমাদের এই বাংলাকে বাঁচাতে। এই বাংলা যেন আমাদের কাছে শেষ হয়ে না যায়, যা বিলুপ্তর পথে এখন, সেই বাংলাকে আমরা হারাতে বসেছি। যাই হোক, এইটুকুই আমার বলার আছে সুমনকে। একদম খুব সুন্দর একটা প্রসঙ্গ উনি আলোচনা করলেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এত ইংরেজি মাধ্যম স্কুলের প্রচলন এবং বাংলা মাধ্যম স্কুলগুলো কোথাও যেন, মানে আমরা তো ছোটোবেলা থেকে বাংলা মাধ্যম স্কুলেই সকলেই পড়াশোনা করে বড় হয়েছি, সেগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তো একটুখানি কিছু কবিতা শুনি আজকে। আচ্ছা, আমি বলছি আজকে কবি কেশব রঞ্জনের 21শে ফেব্রুয়ারি। আচ্ছা। 52-এর 21শে ফেব্রুয়ারির শব্দে পূব আকাশের রাঙানো রবির আলোয়
বর্ণমালায় গাথা আমার মাতৃভূমি। চারিদিকে চাপা বারুদের গন্ধ, ঘুমট অন্ধকারে জীবনের জয়ধ্বনি। ঘাতকের বুলেটের শব্দকে হুঁশিয়ারি দিয়ে উচ্চারিত হয়েছিল বাংলা ভাষা। অ আ ক খ। প্রতিবাদের ঝড়ে দাসত্বের বন্ধনের মুক্তি দিয়েছিল আমাদের আদরের প্রিয় শব্দ, প্রিয় ভাষা। আকাশে বাতাসে লুকোনো প্রিয় স্বপ্ন, মন্দির মসজিদ গির্জায় বেজে উঠেছিল পূর্ণতিথির ঘণ্টা। মাতৃভাষার উচ্চারণে শত শত কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলা ভাষা। ভাষা জননীকে রক্ষা করেছিল আমার ভাইয়েরা রফিক, শফিক সালাম, বরকত সালাম। বারুদের গন্ধে গোটা ঢাকা শহর ছড়িয়েছিল শিমুল পলাশের প্রতিবাদী ঝড়ে। শপথ নিয়েছিল ভাষা রক্ষার স্বাধীনতা। বাংলা আমার মা, বাংলা ভাষা জননীর স্বপ্ন। আমারই বাংলা ভাষা আমার অহংকার, আমার স্বপ্ন। 52-এর 21শে ফেব্রুয়ারি গঙ্গা ও পদ্মা যমুনাকে সাক্ষী রেখে ভাষা রক্ষার শহীদ সালাম। সালাম 52-এর 21শে ফেব্রুয়ারি, সালাম 52-এর 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ। বাহ, অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। আজকে আমরা রয়েছি বাউলের ইতিবৃত্তের বিশেষ এই অনুষ্ঠান আমরি বাংলা ভাষা। এই মুহূর্তে আমরা রয়েছি প্রেম সেবা কুঞ্জ বাওয়ালি থেকে সরাসরি আপনাদের সকলের সঙ্গে। তো যে ইতিহাসটা আমরা শুনছিলাম সুভাষিস বাবুর কাছে আবার যাই, যে আমরা 1971 পর্যন্ত শুনলাম যে সেখানে ভাষা নিয়ে একটি রাষ্ট্র গঠিত হলো। তারপর আজকের এই যে 21শে ফেব্রুয়ারি এই দিনটি কিভাবে আমরা পেলাম? হ্যাঁ, সেটা এর ইতিহাসটাও আবার অনেকটা পিছিয়ে যেতে হবে। 1952 সাল থেকে, মানে 1952 সালের এই ঘটনার পর 1953 সাল থেকে মূলত ছাত্র সমাজের উদ্যোগে পূর্ব পাকিস্তানের যারা বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা ভাষা শহীদ দিবস হিসেবে তারা পালন করত 21শে ফেব্রুয়ারি। এবং সেটা শুধুমাত্র পূর্ব পাকিস্তানেই হতো। কিছু কিছু আমরা এই পশ্চিমবঙ্গের সেই সময় ছাত্র সমাজ, বুদ্ধিজীবী সম্প্রদায় তারাও এই দিনটা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতেন এই ভাষা শহীদ দিবস হিসেবে। এর মধ্যে রাষ্ট্রসংঘের ইউনেস্কো যে একটি আলাদা একটি উইং আছে যারা ওই বিভিন্ন বিষয়ে কাজ করেন, সেই ইউনেস্কোতে তারও একটা ইতিহাস আছে যে কিভাবে সেখানে প্রস্তাব গেল। সেই প্রস্তাব পাশ করানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, যাদের মধ্যে একজনের মানে নেপথ্য অবদানটা একটু স্বীকার করা উচিত। কানাডা নিবাসী এক বাঙালি যুবক, উনি ওই সময় এতে থাকতেন আর কি, ওই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে, মানে তখন বাংলাদেশ গঠিত হয়ে গেছে। তার মানে চূড়ান্ত উদ্যোগ নিয়ে বহু লেখালেখি করার পর 1999 সাল থেকে 1999 সালে ইউনেস্কো ঘোষণা করলো যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটা পালিত হবে। আচ্ছা। তারপর 2000 সাল থেকে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করেন, সেটা হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে। কিন্তু পরবর্তীকালে 2010 সালে মানে আরও 10 বছর পর আমাদের রাষ্ট্রসংঘের যে সাধারণ পরিষদ, অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতা সম্পন্ন যে পরিষদ, রাষ্ট্রসংঘের মানে জেনারেল অ্যাসেম্বলি বলি আর জেনারেল কাউন্সিল, সেই সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো, আমি শব্দটা কিন্তু খুব জোরের সঙ্গে বলছি, সর্বসম্মতিক্রমে, সেখানে এমনকি তৎকালীন পাকিস্তানের প্রতিনিধিরাও আছেন, তারাও কিন্তু এর বিরোধিতা করেনি। আচ্ছা। যে গোটা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে 21শে ফেব্রুয়ারির এই যে মাতৃভাষার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, পরবর্তীকালে বাংলাদেশ গঠিত হয়েছে,
তাদের শ্রদ্ধা জানাতে গোটা বিশ্বের সমস্ত ভাষাভাষীর মানুষ তাদের নিজেদের মাতৃভাষা দিবস হিসেবে এটা পালন করবেন। অর্থাৎ 2010-এ এই সিদ্ধান্ত হওয়ার পর 2011 সাল থেকে গোটা বিশ্বের সমস্ত রাষ্ট্রীয় উদ্যোগে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তার আজকের দিনে গুরুত্বটা বলি, এই গুরুত্বটা আজকে আলোচনা হওয়া খুব জরুরি। যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে শুধুমাত্র আমার মাতৃভাষা বাংলা ভাষার দিবস নয়, কিন্তু গোটা বিশ্বের সমস্ত মানুষের তাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে, মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার একটা আন্দোলন সংগ্রাম, তার শপথ নেয়ার দিন হচ্ছে আজকের দিন। এখানে বহু ভাষা আছে, এটা আমাদের জানা দরকার যে বহু ভাষা মৃতপ্রায় এবং প্রতি বছর বেশ কয়েকশো ভাষা হারিয়ে যাচ্ছে। মানে কি, যে ভাষায় কথা বলার মানুষ যদি না থাকে কথ্য ভাষা হিসেবে, তাহলে ধরা যাক এরকম বহু ভাষা আছে একেবারে ওই জনজাতি সম্প্রদায়ের মানুষ, কোথাও হয়তো পাহাড়ে বাস করেন, জঙ্গলে বাস করেন, 3 জন মানুষ সেই ভাষায় কথা বলেন। সেই 3 জন মানুষ যখন মারা যান, দেখা গেল একটা ভাষা বিলুপ্ত হয়ে যায়। এরকম অসংখ্য ভাষা বিলুপ্ত হয়ে যায়। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হচ্ছে এটাই যে সমস্ত ভাষা একেবারে প্রান্তিক ভাষা হয়ে গেছে, সেই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ গ্রহণ করা একদম। দ্বিতীয় হচ্ছে ভাষার আগ্রাসন চলে। আমরা যেটা বলছি, এই যে কথা দুজনেই আলোচনার মধ্যে উঠে এসেছে, এটা তো ঘটনা। আজকে আমাদের এই পশ্চিম বাংলায় বা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার ওপরে একটা আগ্রাসী কাজকর্ম চলছে, অন্য ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার পরিকল্পনা আছে। আমার রান্নাঘরে ভালো করে বুঝুন, আমাদের সাধারণ পরিবারের রান্নাঘরের মধ্যে ভাষা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্য ভাষাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে আমার নিজের মাতৃভাষাকে কিভাবে আমার পরের প্রজন্মকে ভুলিয়ে দেওয়া যায়, তার পরিকল্পিত একটা চক্রান্ত চলছে। স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠানে চলছে। হ্যাঁ, ঘটনা। আমাদের বাংলা ভাষার মধ্যে এমন কিছু শব্দ যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে আমাদের নতুন প্রজন্মের মানে ছোটরা জানেই না বাংলা ভাষার বহু পরিভাষা কি, নিজের ভাষাটাই জানে না। অর্থাৎ আজকের দিনে তাৎপর্য হচ্ছে এইটা, সমস্ত ভাষাভাষী তার মাতৃভাষাকে রক্ষা করা, এগিয়ে নিয়ে যাওয়া, তার উন্নয়নের কাজ করার জন্য একটা শপথ গ্রহণ করা। যে কথায় দুজনের কথার মধ্যে বেরিয়ে এসেছে, সেই শপথ নেয়ার দিন হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এইটুকুই এখন, আবার পরে আলোচনা হবে। তবে সফল হবে। এই যদি আমরা শপথ নিতে পারি, তাহলেই মনে হয় আমাদের এই যে আজকের অনুষ্ঠান কি হবে ভাই, 21 তারিখ অনেকগুলো অনুষ্ঠান করে, এইটাই দরকার। এবং সেটা ওই একদম ছোট যারা ধরো আমাদের কাছে আসে বা স্কুলে যে সংস্কৃতি চর্চা করুক না কেন, এইটাই মনে হয় আমাদেরও একটু দায়। আমাদের মধ্যে আজকে 2 জন সদস্য আছে, খুদে সদস্য নান্দনিকের, ওদেরকে আমরা একটুখানি ডেকে নিই। তোমরা ওই দিক দিয়ে আসো, এখানে পাশে দাঁড়িয়ে যাচ্ছি। একটু দাঁড়িয়ে বলে হ্যাঁ, তোমার পাশে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়া কাজ না। আমাদের এতক্ষণ ক্যামেরা দেখছি, তোমাদের একটু আচ্ছা, ওরা তুমি এখানে এসো, দাঁড়াও। আচ্ছা, দাঁড়াও না, দাঁড়িয়ে বলে সেজন্য পাশাপাশি দাঁড়াও। ঠিক, ওদেরকে করে দেবো। আচ্ছা, এনাও তোমাদের নাম বলবে ফার্স্টে, বলে তারপর তোমাদের যা পরিবেশন আছে শোনাবে। বলো। আমার নাম সৃজা মিশ্র। আমার নাম অদিতি রয়। বেশ। দানদনিকের তরফ থেকে আমাদের সমবেত নিবেদন কবি আল মাহমুদের লেখা 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবি এমন লালজি, সেই লোহিতে লাল হয়েছি কৃষ্ণচূড়ার ডালজি। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরাম কি চিনতে,
রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সখীর বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। বাহ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। বলো সিজা, বলো তোমার কবিতাটা। নমস্কার। 21 আগুন রঙের পাখি, কবি রুদ্র ঘোষ। 21 একটা পাখির জন্মদিন। পাখি, ওর কি নাম, কি রং? আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে, আছে তো। ইস, ওর কষ্ট হয় না? সারাদিন শুধু বুকের ভিতর, বুকের ভিতর। ওর উড়তে ইচ্ছে হয় না? ওরে তো। এই যে আমি কথা বলছি, তোমার দিকে উড়ে যাচ্ছি, তুমি কথা বলছো, আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার বাসা। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। ছায়ার পাহাড়, সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাস তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই, নইকো পাহাড়, ঝর্ণা সাগর নই। মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। আমরা শুনলাম ওদের আবৃত্তি। তোমরা আস্তে আস্তে ওখানে গিয়ে বসো আবার। তো আপনারা দেখছেন বাওয়ালের ইতিবৃত্ত ফেসবুক পেজ থেকে আমরা খুব ছোট্ট পরিসরের মাধ্যমে চেষ্টা করছি আজকের এই ভাষা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর। এবারে আমি নান্দনিকের কর্ণধার সুপ্তিদির কাছে আসি। সুপ্তিদি, এবার কি শুনবো? আচ্ছা, আজকে সকালেই পেয়েছি অদিতি আচ্ছা। বসু রায়ের একটি ছোট্ট কবিতা। আচ্ছা। আমরা বাংলা ভাষার লোক, আমরা বাংলা ভাষার লোক, আমাদের গল্প দীর্ঘ হোক। আমরা লড়াই জানি, খামার গড়ি,
লিখি স্তব ও শোক। আমাদের জীবন জলে তারায় এবং ছিলায় মারি টান জ্যা ছুটে যায়। ফসল জাগে, বিশুদ্ধ হয় স্নান, সহস্র শতদল সে ফোটায়, আজানকে দেয় গান। বাংলা কথা প্রণয় শেখায়, অস্ত্রে দেয় শান। বর্ণমালার সাতখানি সুর, কলেজে জুড়ে বাজে, মায়ের আসন বাংলা ভাষা, ধান্যে পুষ্পে সাজে। বাংলা আমার জন্মভূমি, দরগার থান, নদী তোমার জন্য সবই ছাড়ব, বিপন্ন হও যদি। মাতৃভাষা মা আমাদের, দৃপ্ত কন্যা শ্লোক। দুনিয়া জানে মশাল মানেই বাংলা ভাষার লোক। বাহ বাহ, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। এবার একটুখানি আবার রেগনাদির কাছে আসি। কবিতা তো শুনেছি একটা, এবার তাহলে একটা গান শুনি। প্রথমে তো আমরা গান দিয়ে শুরু করলাম, সবারই পরিচিত আশা করি। সবাই মিলে আমার মনে হয় এই গানটা সবাই পারবে, ও আমার দেশের মাটি। একদম, যারা আপনারা ফেসবুকের ওপারে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাই গলা। তারাও গলা মেলাতে পারেন, যারা কমেন্ট করছেন, যারা লাইভটি দেখছেন বা পরে দেখবেন। ও আমার দেশের মাটি। বেশ, আমরা একদম বলতে গেলে মাটির সংস্পর্শেই বসে রয়েছি প্রেম সেবা কুঞ্জে। একদম চারিদিকে প্রকৃতি, প্রচুর গাছপালা। এটা তানের গান নয়, প্রাণের গান। প্রাণের গান, হ্যাঁ। একদম। আমরা একদম সুর লয় ছন্দ কোনোদিন কারোর কাছে শিখিনি। আমরা একদম এসেছি আজকে ভালোবেসে, মাটির ডাকে, মাটির টানে। তাই ভুল ত্রুটি হলে নিশ্চয়ই ক্ষমা করবেন আমাদের। আমরা তো গান শিখি না, আমরা প্রাণীর ডাক যেখানে পাই সেখানে দৌড়ে ছুটে যাই। কতক্ষণে যাব, কতক্ষণে কি করব, খুব আনন্দ হয় আমাদের মনে। হ্যাঁ, সেই আনন্দ থেকে, সেই ভালো লাগা, ভালোবাসা থেকে আজকে আমরা নিবেদন করছি সবাই মিলে একটু গলা মেলাবে। হ্যাঁ, বেশ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার সুখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে
সকল সহা সকল বাহার মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, জানি নে গো কি বা তোমায় দিয়েছি মা, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের কোলে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তি দাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ। যেটা আমরা বললাম শুরুতেই যে আমরা এখানে বসেছি একেবারে অধ্যাবসায় ছাড়াই বলা চলে, একদম সেভাবে পুরোপুরি রিহার্সাল বা কিছু নেই আমাদের, সবটাই যেটা বললো দিদি যে ভালোবেসে আসা, ভালোবেসে করা, একদম, একদম। এবং ভালোবেসেই আজকের এই অনুষ্ঠান। তো এবারে আমি শুভাশ্রী বাবুর কাছে আরেকবার যাই, যে শুভাশ্রী বাবু একজন আমাদের এই অঞ্চলের সাহিত্যিকও বটে, ওনার প্রচুর বইও রচিত হয়েছে, বজবজের ইতিহাস থেকে শুরু করে অন্যান্য অনেক বই। তো সাহিত্য চর্চার ক্ষেত্রে বাংলা ভাষা বা বাংলা সাহিত্য, সেটা নিয়ে আজকের দিনে আপনার অনুভূতির কথা যদি আমাদেরকে একটু বলেন, কারণ আপনি তো বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করেন। হ্যাঁ, বাংলা ভাষা সাহিত্য রচনা এই বিষয়টা আসবো, তার আগে আমি আরো খুব দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা করতে চাই। অন্তত এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে এই বার্তাটা যাওয়া উচিত। আমাদের অনেকের ধারণা আছে যে 21শে ফেব্রুয়ারি 1952 সালের ওই পূর্ব পাকিস্তানের ঘটনা, এটাই বোধহয় একমাত্র ভাষার জন্য প্রাণ দেয়া, ভাষার জন্য শহীদ হওয়ার ঘটনা। এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু ঠিকই বলেছেন যে এই বাংলা ভাষার জন্যই আরও একটি ঘটনা রয়েছে, সেখানে কিন্তু শহীদের সংখ্যা অনেক বেশি। আমাদের এখন এই আসাম প্রদেশের কাছাড় জেলা, মানে তখন ওই শিলচরে কাছাড় জেলা, ওটা হচ্ছে ওই এর মধ্যে পড়ে আর কি। সেই সময় একটা সময় ছিল, এখনো আছে, ওখানে বাংলা ভাষাভাষী, বাংলায় যারা কথা বলেন তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সেই বাংলা ভাষীদের সংখ্যাগরিষ্ঠ বাংলা ভাষায় যারা কথা বলেন তারা নিত্য কাজকর্ম করেন, সেখানে স্কুল কলেজে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের মাতৃভাষা বাংলা। একটা সময় সিদ্ধান্ত হলো, স্বাধীনতার পর অবশ্য এটা, যে সবাইকে অসমিয়া ভাষা, এখন যেটা বলা হয় অহমিয়া, এই অসমিয়া ভাষাতেই কথা বলতে হবে, অসমিয়া ভাষাতেই পড়াশুনো করতে হবে। বাঙালির ছেলে যাদের মাতৃভাষা বাংলা, সে মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে না, এমন একটা যখন সিদ্ধান্ত হলো, ব্যাপক আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়। 1961 সালের 19শে মে, মানে এর তো একটা ইতিহাস আছে, পুরো ইতিহাসটা না বলে ওই দিনটির কথা শুধুমাত্র উল্লেখ করব। 1961-র 29শে মে ওই শিলচর রেল স্টেশনে জমায়েত, সাধারণ মানুষের, ছাত্র ছাত্রী, মহিলা, বিভিন্ন সর্বস্তরের মানুষের জমায়েত হয়, এবং তাদের একটাই মাত্র দাবি ছিল যে আমি আমার মাতৃভাষায় কথা বলতে চাই, আমার মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে চাই, সেই দাবিতে আমাদের এই অধিকার দেয়া হোক, সেই দাবিতে সংগঠিত হয়েছিলেন মানুষ।
সেদিন কিন্তু ঘটনা, এটা লজ্জার হলেও সত্যি, আমার স্বাধীন ভারতবর্ষের স্বাধীন সরকারের পুলিশের গুলিতে 11 জন মানুষ শহীদ হয়েছিলেন এই মাতৃভাষার দাবিতে আন্দোলন সংগ্রাম করে, এবং তারাও সবার মুখের ভাষা ছিল বাঙালি। এবং তার থেকে একটি বড় উল্লেখযোগ্য ঘটনা হলো, গোটা পৃথিবীর ইতিহাসে প্রথম নারী ভাষা শহীদ হচ্ছেন ওই 11 জনের মধ্যে কমলা ভট্টাচার্য, আচ্ছা। যার নামটা আমরা অনেকেই হয়তো জানি না। ফলে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ইতিহাসটাকে যদি আমরা বিস্মৃত হই, তাহলে সেটা অপরাধ হবে। এই ইতিহাসটাও জানা উচিত। এবং বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য বাঙালির প্রাণ বিসর্জন শুধুমাত্র ওপার বাংলার মানুষ দিয়েছেন তা নয়, এপার বাংলার মানে এপারে ভারতবর্ষের আসাম প্রদেশে শিলচরের মানুষ, কাছাড় জেলার মানুষ, তারাও কিন্তু বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদের মৃত্যুবরণ করেছিলেন। এবং প্রথম নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, সেটাও ওই দিনের ঘটনা। আরও একটি বাংলা ভাষার মাতৃভাষার দাবিতে আন্দোলন সংগ্রামের বিষয় রয়েছে, সেটা আমি পরে উল্লেখ করব। আর একটু আমাদের অনুষ্ঠান চলুক, তারপরে এবারে সুপ্তিদির কাছে যাই। দিদি একটা কবিতা বলি। আচ্ছা। কবিতা বলবো না, আমি একটা এই ভাষা নিয়ে একটা ছোট বাচ্চাদের একটা আছে, এটা আচ্ছা। একটু বলে নিই, তারপরে একটু বলছি। এই ভাষা নিয়ে একটা শ্রুতি নাটকের মতন ছোট একটা, হ্যাঁ আচ্ছা। আচ্ছা। ছোটবেলায় আমরা তো সহজ পাঠ নিয়েই তো শুরু আমাদের কথা বলা, চলনি বলনি। আমাদের রবীন্দ্রনাথ মানে সঙ্গে স্বপনী, ওনাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। হ্যাঁ, তাই সেই সহজ পাঠেও আমরা পড়েছি, ছেলে মেয়েদেরও শিখিয়েছি সেই যেমন করে অ আ ক খ বাবা মা যেমন বকতেন, হ্যাঁ সেই রকমই আজকে একটু নিবেদন করছি। আচ্ছা। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বৎসর এক ক্লাসে শুনলে মাথা গরম, সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, একদম শেষবার বলছি, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছো, এরপরে তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পূজার ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আই দেখি এক্ষুনি। পাচ্ছিস না? দেখ দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি, বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা, আমার কি দোষ, বই তো কবে কেটেছে ওই পোকা। বেশ দারুণ একটা আমরা ছোট্ট শ্রুতি নাটক। ও আচ্ছা, এবারে শ্রুতি নাটক। আচ্ছা আচ্ছা, পড়ে ভালো লাগবে। একটা ছোট চিঠি, একটা শুধু চিঠিও নয়, একটা সুন্দর অনুভূতি। একটু মন দিয়ে শুনতে হবে, না শুনলে কিন্তু ভালো লাগবে না। সর্বাঙ্গে বুলিয়ে দেয় কিন্তু একটা ভালোবাসার গল্প। আচ্ছা। বাবা, হ্যাঁ বাবাই লিখলাম, ড্যাড নয়। তুমি হয়তো ভাবছো বাংলা অক্ষরগুলোকে আমি ভুলে গেছি, হয়তো ভাষাটাকেও। চমকে গেলে তো আমার চিঠি পেয়ে, হোয়াটসঅ্যাপ নকল নয়, রীতিমতো চিঠি লিখছি দেখে নিশ্চয় ভাবছো এই দেশে এসে অরিনের নিশ্চয়ই মাথাটা খারাপ হয়ে গেছে। জানো বাবা, কিছু কথা ফোনে নয়, বাংলার শব্দে লিখে জানাতে চাই তোমায়। জানি আমার বাংলা বড়ই দুর্বল, তবু চেষ্টা করতে তো দোষ নেই। তুমি ছোটবেলায় বলতে, চেষ্টা করলে সাফল্য পাবে।
আপাতত আমি ফিরে যেতে চাই আমাদের কলকাতার সেই ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটটা তোমার বড্ড অপছন্দের ছিল। তুমি মাঝে মাঝে বলতে অক্সিজেনের বড় অভাব, বুঝলে অরিন, আমরা এই ফ্ল্যাটে শুধু কার্বন ডাইঅক্সাইড টানছি ফুসফুস ভরে। আমি অবাক হয়ে ভাবতাম বাতাসের আবার পার্থক্য কি। তুমি বলতে জানিস, আমার বীরভূমের একতলা বাড়িটার দক্ষিণ দিকে ছিল সোনাঝুরির জঙ্গল। সন্ধেবেলায় ওই বারান্দায় দাঁড়ালে আমি ওদের কথা শুনতে পেতাম। ওরা শন শন আওয়াজ করত আর জোরে হাওয়া দে, যাতে রাঙামাটি এসে লাগে আমার পাতায়। তুমি বলতে অরিন, তোর এক্সামের পরে একবার যাবি আমার সাথে বীরভূমে? তোকে শান্তিনিকেতন ঘুরে দেখাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম পড়িস তো, ওনার আশ্রম দেখাবো, যাবি? আমি খান্নির বলতাম যাব। হ্যাঁ, ঠিক সেই সময় মা এসে বলতো, না যাবে না অরিন, কিছুতেই যাবে না। সামার ভ্যাকেশনে আমরা সিঙ্গাপুর যাব, নিদেন মানালি। তোমার তো দার্জিলিংটুকুই দৌড়, টাকাগুলো তো তোমার বীরভূমের দুস্থ ছেলেদের পিছনেই খরচ করছো। আমাদের শখের কথা কবে আর ভাবলে তুমি? মায়ের গলায় খুব থাকতো, আমার ছেলেটাকে একটু বড় স্বপ্ন দেখাতে পারো না তুমি? শুধু টেনে টেনে নিয়ে যেতে চাও গ্রামে। তুমি চোখ নিচু করে বলতে, অরিন, বীরভূমে চিনবে না সুচেতনা, ও অয়ন মুখার্জির ছেলে হয়ে বাবার ভিটে চিনবে না। মা রাগী গলায় বলতো, অরিন পড়তে বসো। জানো বাবা, আমারও ইচ্ছে করতো তোমার জন্মভূমিতে একবার অন্তত যাই। তোমার চোখের দৃষ্টিতে বীরভূমকে আমি কল্পনা করতাম। যদিও ধীরে ধীরে আমি বুঝে গেলাম আমাকে অনেক পড়তে হবে, আমাকে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে 7 সমুদ্র পার। মা বলতো, বাবার মতো দেশের মাটি কামড়ে পড়ে থাকার নাম বোকামি। আমি অনেক চেষ্টা করে ওকে কলকাতা নিয়ে এসেছি, তবুও দেখো তোর বাবার গায়ে এখনো লালচে মাটি লেগে আছে। তোকে অনেক উঁচুতে উঠতে হবে, তোকে বিদেশে যেতে হবে। জানো বাবা, তখন থেকেই আমি বুঝতে শিখলাম ইন্ডিয়াতে মানুষ থাকে না, বোকারা থাকে। তুমি মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকে ফিরে আমার পাশে এসে চুপটি করে বসতে, আমার মাথায় হাত বোলাতে ভয়ে ভয়ে বলতে, অরিন, বাংলা তো তোদের থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই না? একটু আধটু পড়িস তো? আমি খান্নিরে বলেছিলাম, না ড্যাড, মাম্মি বলেছে ওতে ভালো না করলেও চলবে। তুমি নিয়মান মুখে আমার পিঠে হাত বুলিয়ে বলেছিলে মাতৃভাষাকে ভুলে যাবি। আমি কিছু বলার আগেই মাম্মি এসে বলেছিল, হ্যাঁ যাবে, তুমি তো বাংলার প্রফেসর হয়েছো, কজন জানে তোমার নাম? জীবনে তো লন্ডনে বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু পারলে না। আমার ছেলে বিদেশে যাবে, ওখানে বাংলা ওর কি কাজে লাগবে? তুমি অস্ফুটে কিছু একটা বলতে চেষ্টা করেছিলে, কিন্তু আমি শুনতে পাইনি। তবে আন্দাজ করেছিলাম তুমি বলতে চেয়েছিলে একটু শিখে রাখলে ক্ষতি কি। জানো বাবা, আমার সেই সন্ধ্যের কথাটা খুব মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনে তুমি আমায় একটা কবিতা শিখিয়েছিলে, বলেছিলে অক্ষরগুলো তো চিনিস, দেখ দেখ, দেখে দেখেই বলবি। ওনার ছবির সামনে দাঁড়িয়ে আমিও সকাল থেকে অনেকবার অভ্যেস নিয়েছিলাম, কিন্তু সন্ধেবেলায় মা বলল ওসব নাকি খুচরো সেন্টিমেন্ট, ওসবই গুরুত্ব না দিয়ে আমি যেন পড়তে বসি। মায়ের সাথে ওয়েস্টার্ন ডান্স শিখতে যেতাম, আমি স্প্যানিশ গিটার শিখতাম, আর তুমি মাঝে মাঝে বলতে, অরিন, রবীন্দ্রসঙ্গীত শুনবে? গিটারে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর তোল না বাবা। আমিও তখন শিখে গেছি বাবা নামক মানুষটা আসলে বড্ড পোর। তাকে ড্যাড বলে ডাকলেও মানুষটা আসলে গুড ফর নাথিং। তাই মায়ের মতোই আমি বলেছিলাম, ড্যাড, আমাকে
অনেক বড় হতে হবে। ইউনিভার্সিটির বাংলা প্রফেসর হয়ে থাকলে চলবে না। তুমি সেদিন মাথা নিচু করে ফিরে এসেছিলে আমার ঘর থেকে। আমার আর মায়ের জগতে তুমি ছিলেন নিতান্তই বার্ত, বড্ড গেঁয়ো, স্রোতের উল্টো দিকে চলা পাবলিক। তাই আমি যতই বড় হচ্ছিলাম দূরত্ব বাড়ছিল তোমার সঙ্গে। একই বাড়িতে বাস করেও তুমি ছিলে সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা। মা বলতো, প্লিজ অরিন, বাবার মতো হোস না তুই। তোর বাবার জন্য আমার কোনো স্বাদ পূরণ হয়নি। আমি আমেরিকা যেতে পারিনি, বাংলার মতো বাড়ি থাকতে পারিনি, জাস্ট কিছু পারিনি। তোর বাবা সারা জীবন নিজের উপার্জনের টাকায় চ্যারিটি করে গেছে। আমি জানতাম তুমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারোনি, তাই তার দায়িত্ব আমাকেই নিতে হবে। জানো বাবা, তুমি মানুষটাকে আমি ধীরে ধীরে এড়িয়ে যেতে লাগলাম। চুপচাপ বই মুখে পড়ে থাকা একটা মানুষ দিনরাত পেন নিয়ে সাদা কাগজে আঁকিবুকি কাটা মানুষটা একেবারে সোশ্যাল নয়, মিশুকে নয়, কেমন যেন খোলসের মধ্যে বাস করা একটা প্রাণী। 10টা 5টা জীবন কাটাতে সে অভ্যস্ত। খুব বড় স্বপ্ন দেখেও যে জানে না। মা বলতো, জিততে শেখেনি তোর বাবা, লুজার, হেরে যাওয়া একটা মানুষ। যদিও তোমার চোখে কখনো হারের গ্লানি দেখিনি আমি। সত্যি বলছি বাবা, আমি হারের গ্লানি কিন্তু তোমার মধ্যে দেখিনি। মায়ের স্বপ্নের মতোই আমি বড় হচ্ছিলাম। ভালো রেজাল্ট করতে করতে আমি একসময় বিশ্বাস করতে শুরু করেছিলাম যে যারা সত্যি শিক্ষিত তারা কেউ ইন্ডিয়াতে মাটি আঁকড়ে পড়ে থাকতে পারে না। মা ছোট মেসোমশাইকে দেখিয়ে বলতো, দেখ মেসোকে দেখে শেখ, 3 বার লন্ডন ঘুরে এলো, বেশিরভাগ সময় বাইরে থাকে তোর মেসো। আর তোর বাবাকে দেখ, বেড়াতে যাওয়ার মানে হরিদ্বার, সিমলা। ছোট মেসো ছিল আমার আইডল। মানমনির বাড়িতে গিয়ে আমি মেসোর সাথে কথা বলতাম, স্বপ্নের দেশের ছবি আঁকতাম মনে মনে। না বাবা, সেখানে তোমার জন্মভূমির মতো লাল মাটি নেই, ওখানে বাতাসে ধুলো ওড়ে না। মেসোর অ্যালবামে বিদেশের ছবি দেখতে দেখতে মনে হতো মা ঠিক বলেছে, ওটাই জীবন। আত্মীয় স্বজন সকলেই দেখতাম ছোট মেসোকে আলাদা সম্মান করতো। এমনকি মামার বাড়ি গেলে দাদু পর্যন্ত বলতো, ভালো করে পড়াশোনা কর অরিন, ছোট মেসোর মতো হবি। কেউ কখনো বলতো না বাবার মতো হয়ে দেখা। ছোট মেসোর মতো আমিও সব সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম, ভুল করেও বাংলা বলতাম না। তুমি একবার বলেছিলে, অরিন, পারলে আমায় বাবা বলে ডাকিস। ড্যাড শুনলেই কেমন হাঁসফাঁস করে। আমি তখন সদ্য বিটেক ভর্তি হয়েছি। বিরক্ত হয়ে বলেছিলাম, তোমাকে না ডাকলেই বা তোমার কি আসে যায়? তোমার গরিব ছাত্রদের বলো তোমার বাবা বলে ডাকবে। তোমার চোখে সেদিনও অসহায়তা দেখেছিলাম, কিন্তু ডাল ভাত খাওয়া ভেতো বাঙালি তখন আমার 2 চোখের বিষ। ছাত্র পড়ানো ছাড়া জীবনে যে আর কিছুই করতে পারিনি তাকে শ্রদ্ধা করতে আমার বয়েই গেছে। কলেজে সবাই একটু সমীহ করে বলতো, অরিন, তোর বাবা প্রফেসর? আমি বলতাম, হ্যাঁ, বাংলার। আমার ড্যাড বাংলা ছাড়া আর কিছুই জানে না। জীবনে কোনোদিন ভুল করেও আমার বাবার মুখে কোনো ইংরেজি শুনিনি। এমনকি আমার বাবা ভুল করলে সরি বলতো না, দুঃখিত বলতো। বন্ধুরা হেসে বলতো, ভেতো বাঙালি। মাম্মি বলতো, অরিন, বন্ধুরা বাবা কি করেন জিজ্ঞাসা করলে শুধু বলবি বাবা প্রফেসর, কোনো সাবজেক্টে সেটা বলা দরকার নেই। লোকে শুনলে হাসবে, একটা মানুষ ইংরেজি জানে জীবন কাটাচ্ছে, জানলে সভ্য মানুষেরা হার্ট ফেল করবে। জানো বাবা, তোমাকে তো তাও তোমার 200 জন ছাত্র সম্মান করত, কিন্তু এদেশে আলাদা করে আমাকে কেউ সম্মান করে না। চাকরি করি, মাইনে পাই, স্যালারি যা আকর্ষণীয়। তার মানে ছোট মেসো এসব দেশে আলাদা করে কেউ সম্মান করতো না, কারণ ছোট মেসো তো চাকরিজীবী ছিল। মায়ের ধারণা
ভুল ছিল, স্যালারির সাথে সম্মানের কোনো যোগসূত্র নেই। এখানে আমার বেশ কিছু বন্ধু হয়েছে, এরা অবশ্যই ইন্ডিয়ান বলে আলাদা একটু সম্মান করে। এরা বলে আমি রবীন্দ্রনাথ টেগোরের দেশের লোক, আমি বিবেকানন্দের দেশের লোক। তাই জানো বাবা, আমাদের অফিসে 2 দিনের ছুটি ছিল, আর আমার অনেক বন্ধু গিয়েছিল অক্সফোর্ডে ঘুরতে। ওখানে এক প্রফেসরের সাথে আমাদের পরিচয় হলো, অভিক চক্রবর্তী। ও বাঙালি, আমাদের যাদবপুরের ছেলে। ওখান থেকেই ফিরেই তোমায় লিখতে বসলাম। ওখানে দেখা একটা অভিজ্ঞতার কথা, তাই তোমাকে লিখতে ইচ্ছা হলো। অভিক অক্সফোর্ডের প্রফেসর, ও আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল ওদের লাইব্রেরিটা। হঠাৎ অভিক বলে উঠল, জানো অরিন, আমাদের ইউনিভার্সিটির বাঙালি রাইটারের লেখা বই পড়ানো হয় ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার জন্য। এই বইটা গত বছর থেকে পাঠ্য তালিকায় ঢোকানো হয়েছে। আগ্রহের বশেই তাকালাম ওর হাতের বইটার দিকে। কেন জানি না, বহুদিন পরে বাঙালি শব্দটা শুনে একাত্ম হয়ে যাচ্ছিলাম। বাঙালি লেখা বই অক্সফোর্ডে পড়ানো হচ্ছে, গায়ে কাটা দিয়ে উঠছিল শুনে। দ্য উইনার, রিটেন বাই ডক্টর অয়ন মুখার্জি। নামটা তোমার সাথে মিল আছে বলে বইটা হাতে নিলাম। পাতা উল্টাতেই দেখলাম তোমার সেই সাদা আর আকাশি পাঞ্জাবি পরা ছবিটা, তোমার মুখে সেই কিছু জানি না বোকা বোকা হাসিটা। যেন দেখে মা বলতো, চূড়ান্ত আলস্মার্ট। 400 পাতার একটা বই জুড়ে তুমি বুঝিয়েছ কাদের উইনার বলা হয়, জীবনে কারা জেতে আর কারা হেরে গেও জিতে গেছি ভেবে উল্লাস করে। তুমি লিখেছ জিতে যাওয়া কার নাম, কিভাবে হাঁটতে হাঁটতে বিজয়ী হওয়া যায়। তোমার বইটা পড়তে পড়তে নিজেকে বড্ড লুজার লাগছিল, নিজেকে বড্ড লুজার মনে হচ্ছিল বাবা। না বাবা, আমি উইনার নই। এত সুন্দর ইংরেজি লেখো তুমি, সারা জীবন কনভেন্টে পড়েও তো আমি এমন একটা বাক্য গঠন করতে পারবো না বাবা। কাজ চালানো ইংরেজি আর অনুভূতি দিয়ে গড়া একটা বাক্যের মধ্যে কত পার্থক্য। তবে আমরা যে জানতাম তুমি বাংলা ছাড়া আর কিছুই পারো না। তুমি অবশ্য মাঝে মাঝে বলতে, জানি সরিন, অনেকেই জানে না, গীতাঞ্জলির অনেক ইংরেজি কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথের সৃষ্টি। পরে অবশ্য অনুবাদ করা হয়। বাবা, তুমি কেন মামার বাড়িতে রঞ্জন মিঠুর সামনে এসে বলনি? মাকেও বলনি কেন বাবা? কেন সারাটা জীবন সব জেনেও না জানার অভিনয় করে গেছো? অবশ্য তোমার দা উইনার পড়তে পড়তে আমি বুঝেছি জয়ীর সংজ্ঞাটা কি। পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর তোমার লেখা এমন যে একটা বই থাকতে পারে আমি কখনো কল্পনা করিনি। অথচ মা সারা জীবন বলল তোর বাবার কোনো পার্সোনালিটি নেই। বাবা দেখো তো, আমি কিন্তু বাংলাটাকে ভুলিনি। হয়তো তোমার মতো অমন ভাষায় লিখতে পারলাম না, কিন্তু তুমি তো বলেছো যে জয় করতে পারে তার ভিতরের আনন্দটা কাউকে দেখানোর প্রয়োজন হয় না, একমাত্র সেই উপলব্ধি করতে পারে। আজও বাংলায় চিঠি লিখে আর তোমাকে বাবা ডেকে আমি কিন্তু উইনার হলাম বাবা। আমার এতটাই আনন্দ হচ্ছে যে আমার চোখ দিয়েই সেই আনন্দ গালবে চিবুক ছুঁয়ে যাচ্ছে। একটা কথা সত্যি করে বলো তো বাবা, বছর 2 আগে দিন 15-র জন্য তুমি ভ্যানিশ হয়ে গিয়েছিলে। আমরা কেউ তোমায় ফোনে পাইনি। ফিরে এসে তুমি বলেছিলে ইউনিভার্সিটির কাজে গেছো। আমার দৃঢ় ধারণা তুমি তখন তোমার রাঙামাটির দেশে পালিয়েছিলে নিজের শিকড়ের সন্ধানে। জানো বাবা,
আমি অভিক চক্রবর্তীকে বললাম, এই অয়ন মুখার্জি আমার বাবা, দা উইনার। খুব তাড়াতাড়ি ফিরছি বাবা। ড্যাড নয়, বাবা বলেই ডাকবো তোমায়। বাবা, আমি খুব দুঃখিত, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না, সরি নয়, দুঃখিত। এবার ফিরেই আমি তোমার সাথে বীরভূম যাব, নিয়ে যাব তো। দা লুজার, অরিন। ধন্যবাদ। বাহ, আর অসাধারণ। লেখাটা কার? অভিক চক্রবর্তী মনে হচ্ছে। অভিক চক্রবর্তী। বাহ, খুব সুন্দর একটি শ্রুতি নাটক দিদি আজকে শোনালেন, একজন বাবাকে লেখা তার ছেলের চিঠি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি, কারণ বিকাল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। সন্ধ্যার আগে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। এবারে সুভাষিস বাবুর কাছেই যাই, যেটা প্রশ্নটা করেছিলাম যে বাংলা ভাষা নিয়ে সাহিত্য চর্চা, সেটা নিয়ে। হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে সাহিত্য চর্চা যথেষ্ট বেড়েছে এবং অনেকে বলেন, এটা যারা বলেন আমার ধারণা তাদের কাছে সঠিক তথ্য নেই বলে বলেন যে নাকি হতাশার জায়গা, হতাশ তারা। আচ্ছা, পরিসংখ্যানটা কিন্তু তা বলে না। তাই যদি হতো, আমাদের গোটা পশ্চিমবঙ্গে, আমি শুধুমাত্র আমাদের দেশে পশ্চিমবাংলার কথাই ধরছি, পশ্চিমবঙ্গে যত জেলা আছে, জেলা বইমেলাগুলো বাদ দিলাম, শুধুমাত্র কলকাতা বইমেলায় প্রতি বছর কত বই প্রকাশিত হয়, বাংলা বই, আমি বাংলা বইয়ের কথাই বলছি, এবং শুধু প্রকাশিত হয় তা নয়, কত বই বিক্রি হয়। সেই বই যারা কেনেন, হয়তো এটা ঠিক, যত বই বিক্রি হয় সবাই হয়তো সব বইটা সারা বছর পড়ে উঠতে পারেন না, এটা একটা ঘটনা। কিন্তু শুধুমাত্র ওই ঘর সাজিয়ে রাখার জন্য বই কেনেন, এটা তো তা নয়। যারা কেনেন হয়তো 10টা বই কিনলেন, হয়তো তার 3টে বই সারা বছরে পড়াই হয়ে উঠলো না, বাকি 7টা বই তো পড়েন। ফলে এবং সেই সংখ্যাটা প্রতি বছর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা ঘটনা যে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে, শিক্ষিতর সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে, সেই হারে হয়তো বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও একেবারে অন্ধকার, সবটাই অন্ধকার, কোনো আশার আলো আমরা দেখছি না, এমনটা নয়। কিন্তু বাংলা ভাষায় প্রচুর সাহিত্য চর্চা হচ্ছে, এপার বাংলাতে হচ্ছে। বাংলাদেশের ওদিকের ঘটনা আমরা যতই হতাশাজনক বলি না কেন, বর্তমান পরিস্থিতি হয়তো খুব খারাপ, রাজনৈতিক পরিস্থিতি খারাপ, সেটা অন্য প্রসঙ্গ। আমি একটা ছোট্ট তথ্য দিলে বুঝতে পারবে তোমরা। উনি মারা গেছেন, হুমায়ুন আহমেদ। আচ্ছা, ভদ্রলোক, আমরা যে বলি না, বহুবিধ গুণের অধিকারী ছিলেন তিনি। একাধারে তিনি সাহিত্যিক তো বটেই, মানে সাহিত্যের কম বেশি সমস্ত ক্ষেত্রেই তিনি বিচরণ করেছিলেন। যেমন তিনি ছোট গল্প লিখতেন, কবিতা লিখতেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, নাটকের মানে সিনেমা চিত্রনাট্য করেছেন, সিরিয়াল পরিচালনা করেছেন, নাটক পরিচালনা করেছেন, সিনেমা প্রযোজনা করেছেন, ইত্যাদি ইত্যাদি বহু কাজ করেছেন। ওনার স্ত্রীও অত্যন্ত গুণী মহিলা আর কি। কয়েকদিন আগে ওরা গ্রেপ্তারও করেছিলেন। এই সাম্প্রতিক ওদের যে ডামাডোল হচ্ছে, অভিনেত্রী, উনিও অভিনেত্রী, উনিও অনেক নৃত্যশিল্পী, গানও করেন। হ্যাঁ, তা সেটা অন্য প্রসঙ্গ। আমি হুমায়ুন আহমেদের নামটা এই কারণেই বললাম, উনি মারাও গেছেন বেশ কয়েক বছর আগে। শুধুমাত্র বাংলা বই লিখে, বাংলায় সাহিত্য রচনা করে আমরা কল্পনা করতে পারি যে তিনি একটি ওই এতে দ্বীপ কিনে নিয়েছিলেন, একটা আইল্যান্ড। আচ্ছা, আমরা ওই যে জামাইকা, ওই ওয়েস্ট ইন্ডিজের ওইদিকে দেখি বড় বড় ক্রিকেটাররা, তারা প্রচুর টাকা রোজগার করে, তারা একটা দ্বীপ কিনে নেয় ব্যক্তিগতভাবে। হুমায়ুন আহমেদ শুধুমাত্র রয়্যালটির পয়সায়, শুধুমাত্র এই সমস্ত সাহিত্য চর্চা করে, হ্যাঁ, উনি একটা দ্বীপের মালিক হয়েছিলেন, সেইভাবেই হয়েছিলেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই বাংলা ভাষাতে সাহিত্য রচনা করে সেই সাহিত্য মানুষ পড়েন, সেই বই বিক্রি হয়, তার পরিবর্তে উনি রয়্যালটি পান, সেই রয়্যালটির পয়সাতে একটা দ্বীপের মালিক হতে পারেন। অর্থাৎ এইটা বলতে চাইছি যে বাংলা সাহিত্যের বাজার, বাংলা সাহিত্যের পাঠক কি বিশাল, কি বিপুল পরিমাণে ওপার বাংলায় আছে। হয়তো আমাদের এপার বাংলায় সেই সংখ্যাটা নেই, এটা ঘটনা,
কিন্তু একেবারে সবটাই অন্ধকার, সবটাই কোনো আলো জ্বলছে না, এমনটা যারা বলেন তারা ঠিক বলেন না। কেউ কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে বলেন, কেউ কেউ আবার তথ্য না জানার কারণে এটা বলেন আর কি। বিষয়টা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে। বেশ, আমরা এবার একটু দিদির কাছে একটা কবিতা শুনি, কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আর যেটা বলবো যে বাওয়ালির ইতিবৃত্ত ফেসবুক পেজ যখন থেকে তাদের পথ চলা শুরু করে, আমাদের বাওয়ালির ইতিহাস চর্চা থেকে শুরু করে বাওয়ালির শিক্ষা সংস্কৃতি সব কিছুর সঙ্গেই কিন্তু একসঙ্গে তারা কাজ করেছে এবং এখনও কাজ করে চলছে। আগামী দিনেও সেরকম প্রয়াস রয়েছে। সেই প্রয়াস নিয়েই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরি বাংলা ভাষা। আমরা সুপ্তিদির কবিতা শুনবো, তারপরে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আমি আশাবাদী অবশ্যই, তবু বলবো যে সবটুকুই আমার মাতৃভাষা বাংলা ভাষা, তাই সেই বাংলারই জয় হোক। আমরা বাংলার মধ্যে দিয়েই সব কিছুটা ভালোবাসা, প্রতিবাদ সমস্তটা প্রকাশ করি। আর পরবর্তী প্রজন্ম এই বাংলা ভাষার জয়গান করুক, আর একেবারেই যেন আমাদের বাংলা ভাষা না হারিয়ে যায়, এটা যেন না হয় সেই আশা রাখবো। আর আমি আমাদের বজবজের কবি সুপর্ণা ভট্টাচার্যের একটা কবিতা আমি দুপুর 1টায় পেয়েছি ফেসবুক থেকে, ওইটা দিয়ে আমি শেষ করব। আমার স্থানীয় কবি সুপর্ণা ভট্টাচার্য, ওনার কবিতা দিয়ে আমি শেষ করছি। তোমাকে আমি রোজ রোজ দেখি, উল্টে পাল্টে, অন্তরে বাহিরে, বুক ভরা বৃষ্টি জল দিঘি ছিল, ছিল মন্দার মালিকার সৌরভ। এখন দিঘি জল নোনা এত, মন্দার মালিকায় রক্তের গন্ধ। মৃত্যু অসুখ হলো বুঝি, আমি তবুও জীবনের দরজায় অপেক্ষায়। মা আমার ভাষা এখন মাঠের ঘাসের ডগায় মুক্তোর মতো টলটল করে অশ্রু ফোঁটা। আগামী ছটফট করে সেই ফোঁটায়, স্বপ্ন আসুক অসীমে, বিরহী ঔদ্ধত্যে প্রতিবাদ প্রতিরোধ হোক বাংলায়। বাহ, খুব সুন্দর একটি লেখা সুপর্ণাদির পড়লেন শক্তিদি। আচ্ছা দিদি, আর একটা শেষ কবিতা আছে, একটু শুনে নিন। মাতৃভাষায় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার শেষ নিবেদন। আমার মাতৃভাষা, কলমে মীনাক্ষী দাস। বাংলা মায়ের স্নিগ্ধ শীতল কোলে, ভাষা আমার ফুটল আধো বলে। উঠতে পড়তে কাদার পুলে মাখি, মায়ের মুখে বাংলা ভাষা শিখি। প্রাণে আমার বাংলা বাউল গান, রক্তে আমার বাংলা ভাষার টান। এই ভাষাকেই হৃদয় পাকে বেঁধে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে। আজকে দেখি বাংলা ভাষা হায়, বাঙালিরাই বাংলা বলতে লজ্জা পায়। তিন ভাষাতে মিশিয়ে নিয়ে তাকে অবহেলায় বিলোয় নিজের মাকে। মায়ের ছেলে এমনও কি হয়, গোপন করে মায়ের পরিচয়। ভুলতে আমি চাই না আমার মাকে, ছোট্ট থেকে মা ডেকেছি যাকে। বাংলা ভাষা কণ্ঠে বেঁধে তাই বারে বারে এই বাংলায় জন্ম নিতে চাই। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর একটি কবিতা শুনলাম। এবং কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের বাংলা সঙ্গীত জগতের শ্রী প্রতুল মুখোপাধ্যায়। তার সেই গান আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, এই গান নিশ্চয়ই আপনারা হয়তো এই কিছুদিনের মধ্যেই ফেসবুকে প্রচুর মানুষ শুনিয়েছেন। তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের একদম শেষে। শেষ করছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরি বাংলা ভাষা। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে।
আর আগামী 23শে ফেব্রুয়ারি বাউরির ইতিবৃত্ত আয়োজন করেছে টালিগঞ্জ রাধাকান্ত মন্দিরে গৌরী ও দোল উৎসব। আপনারা প্রত্যেকে সকলে আসবেন, সবার আমন্ত্রণ থাকলো তোমাদের সকলকেই। ঠিক আছে, শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আমি সুমন শাকারি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে এবং ক্যামেরার ওপারে ছিলেন প্রেমানন্দ দাস। আমরা ছিলাম আজকে প্রেমানন্দ দাসের বাড়িতেই এই ভজন কুটিরে। শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করলাম সকল ভাষা শহীদদের ভাষা নিয়ে যারা কাজ করেন সমস্ত মানুষকে সকলকে শ্রদ্ধা নিবেদনের একটি ছোট্ট প্রচেষ্টা। নমস্কার।